অবসরপ্রাপ্ত জেনারেল আজিজের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, ভাইদের বড়লোক বানাতে সক্ষমতার অপব্যবহারের অভিযোগ অস্বীকার করলেন সাবেক সেনাপ্রধান। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় সরকারের ভয়ঙ্কর যাত্রা বন্ধ হয়নি, মির্জা ফখরুলের মন্তব্য, সামনে এসে লড়াই করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান। উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপেও প্রায় সব কেন্দ্রেই ভোটার উপস্থিতি কম, দুপুর 12টা পর্যন্ত ভোট পড়েছে 17%। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি সহ ব্যাপক দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বহুল আলোচিত দুই ভাই হারিস জোসেফ সহ তার পরিবার ও নিকটাত্মীয়রাও এই নিষেধাজ্ঞার আওতায়। দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে অবমূল্যায়ন, সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ায় জনগণের বিশ্বাস নষ্টের অভিযোগও আছে আজিজের বিরুদ্ধে। ইমরুল কায়েসের রিপোর্ট। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারকে নিষিদ্ধের খবর প্রকাশ করা হয়। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের বিবৃতিতে জারি করা হয় নিষেধাজ্ঞাটি। বিবৃতিতে উল্লেখ করা হয়, আজিজ আহমেদ নানা অপরাধমূলক কর্মকাণ্ড করে কৌশলে বিচার এড়িয়ে থাকা নিজ ভাইদের সহায়তা করেন, যা করেছেন সরকারি প্রক্রিয়া হস্তক্ষেপের মাধ্যমে। এছাড়া অনৈতিকভাবে সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়া নিশ্চিত করতে তিনি তার ভাইদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। আজিজ আহমেদ নিজের স্বার্থে সরকারি নিয়োগে ঘুষ নিয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ আছে। এতে আরও বলা হয়, আজিজ আহমেদের কর্মকাণ্ডে বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার উপর জনগণের আস্থা কমেছে। এই নিষেধাজ্ঞার ফলে আজিজ আহমেদ, তার ভাইরা এবং তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। এমনকি যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলোতে থাকা তাদের সম্পত্তিও বাজেয়াপ্ত হতে পারে। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, এই নিষেধাজ্ঞার মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী ও আইনের শাসন নিশ্চিতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনরায় নিশ্চিত করা হলো। যুক্তরাষ্ট্র বাংলাদেশে দুর্নীতিবিরোধী কর্মকাণ্ড, অর্থ পাচার ও অন্যান্য অর্থনৈতিক অপরাধের তদন্ত ও বিচারের সক্ষমতা বাড়াতে সহায়তা করতে চায় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এর আগে অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ ও তার ভাইদের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, ঘুষসহ নানা অভিযোগ প্রথম সামনে আনে কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশন। ওই প্রতিবেদন সে সময় ব্যাপক সমালোচনার জন্ম দেয়। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে 2021 সালে প্রথম দফায় যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছিল র্যাবের 7 কর্মকর্তার বিরুদ্ধে। তারা হলেন সাবেক আইজিপি ও সে সময় র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, আরেক সাবেক র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক অতিরিক্ত মহাপরিচালক খান মোহাম্মদ আজাদ, সাবেক অতিরিক্ত মহাপরিচালক তোফায়েল মোস্তফা সরোয়ার, সাবেক অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও সাবেক অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার লতিফ খান। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। এদিকে তার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার ব্যাপারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়েছেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ। গণমাধ্যমকে তিনি বলেছেন, ভাইদের সম্পদশালী করতে তিনি ক্ষমতার কোনো অপব্যবহার করেননি। অভিযোগ প্রমাণের আহ্বানও জানান অবসরপ্রাপ্ত এই জেনারেল। অবাক হয়েছি নিষেধাজ্ঞাটা এন্ট্রি ইনটু ইউনাইটেড স্টেটস, সেটার মধ্যে যে দুটো অভিযোগ মেনশন করা হয়েছে, এটার কি আপনি অস্তিত্ব সে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যানের যে অনুষ্ঠানটা ছিল সেটাতে ছিল। এখন আমি ইউনিফর্মের বাইরে কেউ যদি প্রমাণ করতে পারে আমি বিজেপি থাকা অবস্থায় বা সেনাপ্রধান হিসাবে চাকরিকালীন সময় আমি আমার কোনো ভাইকে বা নিকট আত্মীয় কাউকে আমি কোনো কন্ট্রাক্ট দিয়েছি, এটা যদি প্রমাণ করতে পারে আমি যে কোনো কনসিকুয়েন্স মেনে নিতে প্রস্তুত আছি। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ভিসা নীতির আওতায় সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দেয়নি যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার বিষয়টি সেনাবাহিনী দেখবে বলে তিনি মন্তব্য করেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মেট দ্য প্রেস অনুষ্ঠানে একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। আসলে যে ভিসা নীতি ঘোষণা করা হয়েছে সেটির অধীনে তো কারো উপর ইম্পোজ করা হয়েছে বলে এখন আমার জানা নেই। জেনারেল আজিজের বিরুদ্ধে যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে সেটা অন্য অ্যাক্টের অধীনে করা হয়েছে। অবশ্যই গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার জন্য যদি ভিসা নীতি প্রয়োগ করা হয়, তাহলে যারা গণতন্ত্রকে সত্যিকার অর্থে বাধাগ্রস্ত করছে, পুলিশকে পিটিয়ে হত্যা করছে, হাসপাতালে হামলা চালাচ্ছে এবং প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালাচ্ছে, গণতন্ত্রকে বাধাগ্রস্ত করছে, মানুষ পুড়িয়েছে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার জন্য, নির্বাচন ভঙ্গ করার লক্ষ্যে,
তাদের উপরে তো সেটি প্রয়োগ করা প্রয়োজন বলে আমরা মনে করি। দেখুন, এটা আর্মির বিষয়, যেহেতু সেনাবাহিনীর বিষয়, এটা এটা সেনাবাহিনীর বিষয়ের ক্ষেত্রে আমাদের আমি এই মুহূর্তে কিছু বলতে চাই না, যেহেতু সাবেক সেনাপ্রধান, এটি সেনাবাহিনীর বিষয়। সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের উপর আমেরিকার নিষেধাজ্ঞা প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এর আগে র্যাবের ওপর নিষেধাজ্ঞা এসেছিল, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। গণতন্ত্র ফেরেনি, নিজেদের গণতন্ত্র নিজেদেরই লড়াই করে ফিরিয়ে আনতে হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগবার সভাপতি শফিউল আলম প্রধানের মৃত্যুবার্ষিকীর আলোচনায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, আমেরিকার আগের কোনো নিষেধাজ্ঞায় সরকারের ভয়ঙ্কর যাত্রা বন্ধ হয়নি, দাবি আদায়ে নিজেদের রাজপথে নামতে হবে। তিনি বলেন, সরকার, সেনা, প্রশাসন ও বিচার বিভাগ সহ সবকিছু নিয়ন্ত্রণ করে দেশে ভয়ের পরিবেশ তৈরি করেছে, অথচ সরকার তাদের দুর্নীতির কথা অস্বীকার করছে। বিএনপির মহাসচিব ফখরুল বলেন, রাস্তায় নামার কোনো বিকল্প নেই, প্রকাশ্যে সামনে এসে এখন লড়াই করতে হবে। তিনি বলেন, নির্বাচনে কোনো প্রতিযোগিতা না থাকায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপজেলা নির্বাচন বর্জন করছে। আওয়ামী লীগের লোকেরাই ভোট দিতে যায় না। উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপেও ভোটার উপস্থিতি কম, দুপুর 12টা পর্যন্ত 17% ভোট পড়েছে বলে জানিয়েছে ইসি। বিচ্ছিন্ন কয়েকটি সহিংসতায় কয়েকজন আহত ছাড়া নির্বাচনের পরিবেশ বেশ শান্তিপূর্ণ। 5 স্তরের নিরাপত্তার মধ্য দিয়ে সিলেটের কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় শুরু হয় ভোট গ্রহণ। বরিশালের মুলাদির 7টি ইউনিয়নে 72টি কেন্দ্র এবং হিজলার 6 ইউনিয়নে 49টি কেন্দ্রে ভোট দেন ভোটাররা। ময়মনসিংহ সদর, মুক্তাগাছা এবং গৌরীপুর উপজেলায় 316টি কেন্দ্রে মোট ভোটার 9,65,470 জন। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি ও লৌহজংয়ে ভোটার উপস্থিতি বেশ কম, প্রায় ভোটারবিহীন পাবনার 3টি উপজেলা। দর্শক, রাজশাহী, রংপুর ও কক্সবাজার থেকে ভোটের পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী পরিতোষ চৌধুরী, আদিত্য, জুয়েল আহমেদ ও মুর্শিদুর রহমান খোকন। সকাল থেকে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আর তেমন কোনো বিচ্ছিন্ন শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। আপনারা জানেন যে দুর্গাপুরে গোপালপুর যে কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রে 2 দল চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এতে 5 জন আহত হয়েছে। এই আহতদের মধ্যে 2 জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর পরপরই কিন্তু পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এর বাইরে অন্য যে 3টি উপজেলা রয়েছে, সেই উপজেলা দুপুর পর্যন্ত এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। মোট এই 3টি উপজেলায় 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান পদে, সবাই হচ্ছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। এছাড়া এই 3টি উপজেলায় 6,50,000 ভোটার তাদের এই ভোটাধিকার প্রয়োগ করছে। আমরা সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে আমরা পরিদর্শন করেছি এবং আমরা যেটি দেখেছি, দুপুর পর্যন্ত ভোটার উপস্থিতি খুব কম রয়েছে। 17 ইউনিয়নের উপজেলা মিঠাপুকুর লড়ছেন 7 জন প্রার্থী। সকাল থেকে ভোটের মাঠ ঘুরে দেখিয়েছি, সবগুলো কেন্দ্রেই একই অবস্থা। সব কেন্দ্রেই প্রার্থীদের এজেন্ট রয়েছে, তৈরি রয়েছে নির্বাচন কমিশনও। এই উপজেলায় ভোটার রয়েছেন 4,46,396 জন, আর কেন্দ্র রয়েছেন 156টি। আমরা বুথগুলো একটু দেখানোর চেষ্টা করব। যদি এদিকে দেখাই, সবাই কিন্তু বসে আছেন, 2-1 জন করে আসছেন এবং ভোট দিয়ে যাচ্ছেন। ভোটের যে উৎসব, যে আনন্দ, দল বেঁধে যে আসেন ভোটাররা, সেই দৃশ্য আজকে আমরা খুব একটা দেখতে পাইনি। সবাই আশা করছিলেন যে বেলা বাড়ার সাথে সাথেই কেন্দ্রগুলো ভরে যাবে ভোটারদের উপস্থিতিতে, কিন্তু সেই চিত্র ভিন্ন আজকের দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে। আমি এখন দাঁড়িয়ে আছি কক্সবাজারের ঈদগাঁও উপজেলার একটি বুথ কেন্দ্রে। তো আমরা যেটি দেখলাম, সকাল থেকে ভোটারের উপস্থিতি একেবারে নাই বললেই চলে। মহিলা ভোটারের উপস্থিতি কিছুটা দেখা গেছে। আমি কক্সবাজারের ঈদগাঁও উপজেলার একাধিক কেন্দ্রে গেছি। তো ঈদগাঁও উপজেলার ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসারগুলো আমাকে জানিয়েছে কোনো কোনো কেন্দ্রে 25% আর কোনো কেন্দ্রে 20% ভোট কাস্ট হয়েছে। তবে সর্বশেষ ঈদগাঁও উপজেলায় এ পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। এই ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক, উপজেলা নির্বাচনের সংবাদ সংগ্রহে এই মুহূর্তে মুন্সিগঞ্জের লৌহজংয়ে আছেন সহকর্মী সৈকত সাদিক। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সৈকত, উপজেলা নির্বাচনের ভোট গ্রহণের নির্ধারিত সময় শেষ হয়েছে আমরা জানি, তো ভোটার উপস্থিতি কেমন ছিল এবং সার্বিক নির্বাচনী চিত্রই বা কেমন ছিল?
সিফাত বেলা 4টা অতিক্রম করেছে এবং এই মুহূর্তে ভোট গণনার যে কার্যক্রম সেটা শুরু হবে। তারপরেও শেষ মুহূর্তে যারা দু একজন ভোটার তারা পরে এসেছেন তাদের কিন্তু ভোট নেওয়া হচ্ছে বা হয়েছে। এখানে আমি যে কেন্দ্রটা রয়েছি কুমারভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, এখানে নারী পুরুষের জন্য আলাদা দুটি ভবনে দুটি কেন্দ্র তৈরি করা হয়েছে। দুটি কেন্দ্রে একটিতে 3400 ভোটার আর একটিতে 3600 ভোটার, এবং এইখানকার যে ভোটারের উপস্থিতি প্রায় 50 থেকে 60% ভোট কিন্তু এখানে পড়েছে। সারাদিনই কিন্তু মানুষ সকালে দীর্ঘ লাইন ছিল, আর যেহেতু প্রচণ্ড গরম, আজকে বৃষ্টি নেই, রোদের প্রখরতাও বেশি, তারপরেও কিন্তু মানুষ এসব উপেক্ষা করেই কিন্তু ভোট কেন্দ্রে এসেছেন, ভোট দিয়েছেন। যে দেহ এখানে প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি একটা লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এই জন্য দুই প্রার্থীর সমর্থক বা ভোটার বা অন্যান্য যারা এই ভোট কেন্দ্রে নিয়ে আগ্রহ রয়েছে তারা কিন্তু এ বেলা 4টার পরে এই ভোট কেন্দ্রের সীমানার যে নির্ধারিত সীমা দেয়াল রয়েছে বা ব্যারিকেড রয়েছে তার বাইরে কিন্তু তারা অবস্থান করছে, এবং সবার মধ্যেই কিন্তু একটা অপেক্ষার প্রহর। এখন কিন্তু কখন আবার এই ভোট গণনা শেষ হবে এবং তাদের মধ্যে কে বিজয় হবে এইসব নিয়ে কিন্তু সবার প্রতীক্ষার পালাই। যে এখন কিন্তু ভোট গণনার জন্য নিয়ে যাওয়া হচ্ছে ভোটের যে বাক্স, সেগুলো কিন্তু সহকারী প্রিজাইডিং অফিসার তারা নিয়ে যাচ্ছে, এবং এই কেন্দ্র কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে, পুলিশ রয়েছে, আনসার বাহিনীর সদস্যরা রয়েছে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। যেহেতু সারাদিন ভোট গণনায় কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি, ভোট নেওয়া হয়েছে তখন কিন্তু কোনো বিশৃঙ্খলা হয়নি। এখন ভোট গণনা চলবে, কেন্দ্রে থেকে ভোট গণনার পর কিন্তু রেজাল্ট চলে যাবে মূল কেন্দ্রে। সব মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের ঝামেলা নেই। এখন দেখা যাক, রেজাল্টের অপেক্ষা রয়েছে। এখানকার ভোটাররা বা প্রার্থীরা এখন পর্যন্ত লৌহজঙ্গের যেই এলাকায় আমরা সকাল থেকে ঘুরেছি কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই কিন্তু ভোট গ্রহণ হয়েছে। এখন ভোটের রেজাল্টের কি হবে সেটাই দেখার বিষয়। সিফাত, এ হচ্ছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ। সৈকত সাদিক জানাচ্ছিলেন মুন্সিগঞ্জের লৌহজং থেকে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnewstudio.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnewse। ধন্যবাদ সবাইকে।